দেখে নাও কীভাবে কী করাচ্ছি। তো আগে দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল ষষ্ঠ শ্রেণী ক্লাস 6-এর কী কী প্রশ্ন দিয়েছে আগে দেখে নাও। প্রশ্নগুলো দিয়েছে, তার মধ্যে হচ্ছে প্রথম প্রশ্ন দিয়েছে চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও। চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও। 2-এর প্রশ্ন দিয়েছে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো, যুক্তি সহকারে বক্তব্যটির ব্যাখ্যা দাও। 3-এর প্রশ্ন দিয়েছে দেখো একটি বৃত্ত অঙ্কন করে 5টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মান সহ চিহ্নিত করো। তাহলে একটি গুরুত্বপূর্ণ বৃত্ত অঙ্কন একটি বৃত্ত অঙ্কন করে তার 5টা অক্ষরেখা, সেখানে 5টা অক্ষরেখা এঁকে দেখাতে বলেছে, মান সহ চিহ্নিত করতে বলেছে। তারপর 4-এ দেখা আছে দেখো তোমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘনবসতিপূর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করো। তাহলে তোমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘনবসতিপূর্ণ কেন, তার কারণগুলো লিখতে বলেছে। তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা এখন খাতায় দেখে নেব কীভাবে কি আমরা কীভাবে লিখতে হবে, তোমরা ভালো করে দেখে নাও। তো কীভাবে কি করেছি ভালো করে দেখো। প্রথম আমরা প্রশ্নটা লিখে নিয়েছি, মডেল আগে ওপরে এরকম হেডিং করে নেবে, পরিবেশ ভূগোল ষষ্ঠ শ্রেণীতে করে নেবে। তারপর যেরকমভাবে লিখতে হবে সেটা দেখে নাও। তার আগে বলে নিই, এটা কিন্তু তোমরা যখন এই প্রশ্নের উত্তরটা যদি তোমরা খুঁজতে চাও তাহলে এই ভূগোল বইয়ে তোমাদের ভূগোল বইয়ের 14 পৃষ্ঠায় চলে যাবে। 14 পৃষ্ঠায় গেলে 14 পৃষ্ঠা নয়, সরি 13 পৃষ্ঠা। 13 পৃষ্ঠাতে গেলে 13 পৃষ্ঠায় তোমরা এখান থেকে এই অংশটা পুরোটা দেখতে পাবে। লেখা আছে, নিজেদের মতন করে ভালো করে লিখতে হবে। তো সেটা একটু বানিয়ে আমি ভালো করে লিখে দিয়েছি। এখান থেকে এই অংশটা নিতে হবে, বাতাস নেই, নিঃশ্বাস নেওয়া যায় না। তার এখানে নিজেদের হালকা লাগে, এই হালকা লাগে না দিলেও হবে, অসুবিধা নেই। এখানে সমস্ত জিনিস পৃথিবীর তুলনায় 6 ভাগ হালকা হয়ে যায়। আর এখান থেকে এই অংশটা পুরো এবার আশপাশটা ভালো করে দেখে নেওয়া যাক। অর্থাৎ চাঁদের পরিবেশ আশপাশটা কি, অর্থাৎ চাঁদের পরিবেশের উষ্ণতা কত, কীরকম কোন সময় উষ্ণতা থাকে, কীরকম পরিবেশ, সব এই অংশটা পুরোটা লেখা আছে। তো এর জন্য আমরা উত্তরটা কীরকম লিখেছি ভালো করে একবার দেখে নাও, দেখলেই বুঝতে পারবে টোটাল অংশটা। তো লিখেছি দেখো, চাঁদের কোথাও কোনো গাছপালা নেই, বাতাস নেই, এবড়ো খেবড়ো জমি, ছোট বড় পাথর, গোল গোল বিশালাকার গর্ত। মানে চাঁদে এবড়ো খেবড়ো জমি, অর্থাৎ এবড়ো খেবড়ো জায়গা, ছোট বড় পাথর আছে যেখানে সেখানে, গোল গোল বিশালাকার গর্ত আছে, ধূসর ধুলোয় ভর্তি চারিদিক, অর্থাৎ ধূসর ধুলোতে চারিদিক ভর্তি। এখানে নিজেদের এত হালকা লাগে যে অনায়াসে বড় বড় খানাখন্দ লাফিয়ে পার হওয়া যায়। কেন পার হওয়া যায়? কারণ এখানে প্রচণ্ড হালকা লাগে। কারণ কেন হালকা লাগে? এখানে সমস্ত জিনিস পৃথিবীর তুলনায় 6 ভাগ হালকা হয়ে যায়। অর্থাৎ আমাদের এখানে যদি কোনো জিনিসের ওজন 6 কেজি হয়, ওখানে 6 ভাগের 1 ভাগ হবে, মানে ওখানে 1 কেজি হবে। অর্থাৎ যার জন্য খানাখন্দ সহজেই লাফিয়ে যাওয়া যায়। আর সূর্যের আলো পৌঁছাতে পারে না বলে গর্তগুলিকে পৃথিবী থেকে চাঁদের গায়ে কালো কালো দাগের মতো দেখায়। বুঝতে পেরেছ? মানে আমরা চাঁদের গায়ে যে কালো কালো দাগগুলো দেখি, ওগুলো আসলে কি, চাঁদের হচ্ছে বড় বড় গর্ত, যেগুলোতে আলো পৌঁছাচ্ছে না বলে ওগুলো অন্ধকার অংশ হচ্ছে, যেগুলো উঁচু অংশ সেগুলোতে আমাদের সূর্যের আলো পড়ার ফলে কি হচ্ছে, সেটা আলোকিত হচ্ছে। কিন্তু যেগুলো সূর্যের আলো তো পুরোপুরি হয় না, ওর তো নিজস্ব আলো নেই, তো সেই জন্য অন্যের নক্ষত্রের আলো আলোকিত হয়। তো সূর্যের আলো যখন যে অংশটাই পড়ে সেগুলো সাদা দেখাচ্ছে, কিন্তু যেহেতু গর্ত অংশটায় যেহেতু আলো পৌঁছাচ্ছে না, ওই জায়গাটা অন্ধকার হয়ে আছে, সেই জন্য ওই জায়গাটা কালো কালো দাগের মতন মনে হচ্ছে। আর এখানে কী হচ্ছে, আর
আকাশটা আদৌ নীল নয়, ঘন কালো। ওই জন্য এখানে এই ছবিতে দেখো, এখানে আকাশটা আদৌ নীল নয়, ঘন কালো দেখানো হয়েছে। ছবিটা দেখলে বুঝতে পারবে, এই 13 পৃষ্ঠার ছবিটা। তারপর বলছে বাতাস না থাকায় সূর্যের আলোর বিচ্ছুরণ হয় না, ফলে কোনো রং নেই। তারপর বলছে কি, সব কিছুই আলো পড়তে সাদা আর না পড়লে কালো দেখায়। দিনের বেলাতেও আকাশে তারা ঝলমল করছে। একদিকে কালো আকাশে ঝুলছে পৃথিবী, মানে এখানে ছবিটা দেখলে বুঝতে পারবে, একদিকে ঝুলছে পৃথিবী মানে অর্থাৎ পৃথিবীটাকে দেখা যাচ্ছে, একদিকে যেন পৃথিবীটা আছে প্রকাণ্ড সাদা আর নীল গোলকের মতো। সাদা নীল গোলকের মতো, নীল অংশ এখানে দেখতে পাবে। এখানে একদিন যেতে পুরো 2 সপ্তাহ কেটে যায়, মানে অর্থাৎ ওখানে একদিন মানে কি 2 সপ্তাহ, 2 সপ্তাহ টানা দিন চলে, 2 সপ্তাহ ধরে টানা দিন। তার জন্য কি হয় দেখো, সূর্যের তাপে পাথর ভীষণ গরম হয়ে ওঠে। একভাবে যদি সূর্যের আলো পড়ে তাহলে পাথর কী হয়ে যাবে, সূর্যের যে মানে চাঁদের যে পাথরগুলো বা চাঁদের যে ভূমি সেটা উত্তপ্ত হয়ে উঠবে। উত্তপ্ত হয়ে উঠলে কী হচ্ছে দেখো, প্রায় 117 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা এই জায়গায় পৌঁছে যাচ্ছে, এত ডিগ্রিতে। আবার রাতও চলে 2 সপ্তাহ ধরে, রাতও 2 সপ্তাহ ধরে চলে, মানে কি তখন এই যে গরমটা হয়েছিল তখন আবার পুরো ঠান্ডা হয়ে যাবে, তখন ভীষণ ঠান্ডা। তাপমাত্রা প্রায় হিমাঙ্কের 150 ডিগ্রি সেন্টিগ্রেড নেমে যায়, মানে এই অংশটায় দেখো এখানে লেখা আছে হিমাংশের 150 ডিগ্রি সেন্টিগ্রেড নেমে যায়, এখান থেকে পুরোটা এইটুকু তুলে দিয়েছি, কথা ঠিক আছে। তো এই জন্য পুরো 2 সপ্তাহ রাত চলছে বলে ঠান্ডা তাপ বিকিরণ করতে 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 এত ঠান্ডা হয়েছে যে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যাচ্ছে, মাইনাসে চলে যাচ্ছে, হিমাঙ্কের দিকে চলে যাচ্ছে, ঠান্ডার দিকে চলে যাচ্ছে, এত ঠান্ডা। তো এরপর আমরা 2 প্রশ্ন দেখো, এখানে আগে ছিল পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যুক্তি সহকারে বক্তব্যটির ব্যাখ্যা দাও। তো এটার জন্য আমরা চলে যাব 18 পৃষ্ঠা, বইয়ের 18 পৃষ্ঠায় দেখবে 18 পৃষ্ঠায় দেখো, এখান থেকে এইটুকু দাগ মেরেই রেখেছি আমি, আর এখান থেকে এইটুকু কি করতে হবে দেখো, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর স্ফীত। এরপরে এই অংশটা এখান থেকে এই জায়গাটাতে এই অংশটা ঢুকিয়ে দিতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, লেখার পর আবার লিখতে হবে, তারপর থেকে এখানে শুরু করতে হবে। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়, কমলালেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে বলা হয় জিওড। মানে কি, প্রথমে এখান থেকে এই পর্যন্ত লিখছো, লেখার পর এখান থেকে এই পর্যন্ত লিখছো, লেখা হয়ে গেলে এই পর্যন্ত লেখা শেষ হয়ে গেলে এখান থেকে এই পর্যন্ত লিখে দিচ্ছ, লিখে দিলে শেষ। আমি সেরকমভাবেই তোমাদেরকে প্রশ্নটার উত্তর লিখে দিয়েছি। দেখো প্রথমে প্রশ্নটা লিখেছি, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যুক্তি সহকারে বক্তব্যটির ব্যাখ্যা দাও। তো এইখানে লিখেছি দেখো, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত। পৃথিবীর পরিধি 40,000 কিমি হয়েছে। পৃথিবীর মেরু ব্যাস দেখো 12,756 কিমি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় এখানে ব্যাসের হবে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু, এখানে ছিল বোধহয় নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের হবে, মেরু ব্যাসের তুলনায় কত হচ্ছে, 12,756 কিমি মাইনাস 12,714 কিমি, 42 কিমি, অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর 42 কিমি স্ফীত, মানে চড় ওই অংশটা বেশি ফোলা। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়, কমলালেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো, যাকে ইংরেজিতে বলা হয় জিওড। তো এই অংশটাই তোমরা
দেখিয়ে নাও, এই জিনিসটাই লেখা হয়েছে, ওখান থেকে মিলিয়ে নিয়ে। আশা করি জিনিসটা মাথায় ঢুকেছে। এরপর পরের প্রশ্ন লেখা ছিল, দেখো এখানে পরের প্রশ্ন দিয়েছে, পরের প্রশ্ন কি দিয়েছে, ওখানে লেখা আছে দেখো, একটি বৃত্ত অঙ্কন করে 5টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানচিত্র সহ অক্ষরেখা মান সহ চিহ্নিত করো। তো এখানে বলছে তোমার এই প্রশ্নের উত্তরটা কোথায় পাবে? 20 পৃষ্ঠাতে চলে যাবে, ভূগোল বইয়ে 20 পৃষ্ঠায় দেখো, ঠিক তারপরেই 20 পৃষ্ঠাতে দেওয়া আছে। দেখো 20 পৃষ্ঠায় কী দেওয়া আছে? 20 পৃষ্ঠায় দেখো এখানে বিশেষ বিশেষ অক্ষরেখা, নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ বিশেষ অক্ষরেখা, টোটাল 5টা রেখা দেওয়া আছে, 1 2 3 4 5। এই 5টা নিরক্ষরেখাটাকে অক্ষরেখার মধ্যেই ধরা হয়, অক্ষরেখা বলা হয়। তো এখানে 5টা মোট অক্ষরেখা আছে, এই 5টাই আমাদের চেয়েছে। 5 নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ অক্ষরেখা, মানে নিরক্ষরেখাটাও অক্ষরেখা আর এই দুটোও অক্ষরেখা। তো এই জন্য ওই 5টা অক্ষরেখা পরপর আছে। তো ওই ছবিটা তোমরা আঁকবে আর এই অক্ষরেখাগুলো পরপর দেখিয়ে দেবে। নীল সবুজ এরকম কালারিং করতে হবে না, কালারিং না করে সিম্পল ছবিটা আঁকবে পেন্সিল দিয়ে এঁকে। তোমরা এরকম শুধু এই রেখাগুলো এঁকে নেবে। দেখো আমি যেরকমভাবে এঁকে নিয়েছি এরকমভাবে এঁকে নেবে, নিয়ে প্রত্যেকটা যেরকম রেখা দেওয়া আছে, এটা সুমেরু বৃত্ত রেখা 450 ডিগ্রি উত্তর, তারপর কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, নিরক্ষরেখা 0 ডিগ্রি, মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি, কুমের বৃত্ত রেখা 64 ডিগ্রি এদিকটা করা আছে দক্ষিণ। তো এদিকটা দক্ষিণ বলে এই নিরক্ষরেখা এদিকটা দক্ষিণ আর দিকটা উত্তর। আর খেয়াল রাখতে হবে এই অংশটুকু লিখে দিতে হবে, মানে এই ইংরাজি অংশটুকু না লিখলেও হবে, এখান থেকে এই অংশটুকু লিখে দিতে হবে, ইংরেজিটা না লিখলেও হবে। তো এখানে সেইরকমভাবেই আমি লিখে নিয়েছি। তো আমরা ভেতরে লিখে নিই, পুরো ছবি এঁকেছি, ছবি এঁকে মূল রেখাগুলোর নাম লিখে নিয়েছি। সমবৃত্ত রেখা তার মান কত, কর্কটক্রান্তি রেখা তার মান কত, নিরক্ষরেখার মান, মকরক্রান্তি রেখার মান, কুমেরবৃত্ত রেখা তার মান। তো এখান থেকে দেখে এর মানগুলো এরকমভাবে যেটা যে রেখা সেই রেখার মান সহ নামগুলো লিখে দিয়েছি এইখানটায়। এরপর কি লিখেছি, এই যে অংশটা ছিল তোমাদের বললাম, এখান থেকে এই অংশটা লিখে দিয়েছি। দেখো নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তি রেখা মানে এইটা, তার মান কত ছিল 23.5 ডিগ্রি, ওই জন্য 23.5 ডিগ্রি উত্তর লেখা হয়েছে, 23 ডিগ্রি উত্তর, এটা উত্তর দিকে আছে বলে। আর কমা দিয়ে সুমেরু বৃত্ত রেখা মানে এটা 64.5 ডিগ্রি উত্তর, মানটা লিখে দিয়েছি। তারপর নিরক্ষরেখার দক্ষিণে মানে এদিকটা দক্ষিণ দিক, তো নিরক্ষরেখার দক্ষিণ এইটা হচ্ছে নিরক্ষরেখার দক্ষিণ দিক মানে এদিকটা। নিরক্ষরেখার দক্ষিণে মকরক্রান্তি রেখা মানে কি, এই যে রেখাটা গেছে, মকরক্রান্তি রেখার মান কত 23.5 ডিগ্রি, সেই মান 23 ডিগ্রি দক্ষিণটা লিখে দিয়েছি, দক্ষিণ। আর কুমের বৃত্ত রেখা 64 ডিগ্রি দক্ষিণ, এটা লিখে দিয়েছি। কোনো অসুবিধা আছে? এই জিনিসটা এখান থেকে দেখে নিয়ে লিখে দিতে হবে। তো এর পরের প্রশ্ন দেখো তোমাদের লেখা আছে, তোমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করো। এটা কি করবে? এটার জন্য তোমরা বইয়ের পৃষ্ঠা 72 পৃষ্ঠা খুলবে। 72 পৃষ্ঠা খুললে দেখতে পাবে এই অংশটা, এখান থেকে এইটা, এখানে লেখা থাকে সেই কারণে এই অঞ্চলে প্রচুর পরিমাণে মানুষ বসবাস করে। তো অঞ্চলটা কি, সমতল ভূমি বা সমভূমি, এখানে টোটালটা অংশ সমভূমি অঞ্চল অবস্থিত, এখানে প্রচুর মানুষ বসবাস করে। উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল, এই উত্তরের সমভূমি অঞ্চল আমাদের চেয়েছিল কি, এখানে কোশ্চেনে দেওয়া আছে দেখো উত্তরের সমভূমি অঞ্চল। তো এখানে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, এখানে কেন মানুষ বেশি বসবাস করে আমি এখানে প্রশ্নটা লিখেছি, তোমার দেশের উত্তরের সমভূমি অঞ্চলে ঘনবসতি হওয়ার কারণ ব্যাখ্যা করো। এটা লিখিনি, তোমরা দেখে লিখে নেবে, দেখে কীরকমভাবে লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তর বলে লিখবে, লিখে এই অংশটা এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে। মাথায় ঢুকেছে? এখানে কি লেখা আছে দেখো, উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। তার উচ্চতা গড় উচ্চতা বলেছে 300 মিটার। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসাম এই রাজ্যগুলির মধ্যে এই সমভূমি অবস্থিত। তারপর কি বলছে দেখো, সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই নদীগুলি হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে
নুড়ি কাঁকড় পলি বয়ে এনে এই সমভূমির সৃষ্টি করেছে। এই নদীগঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। তাহলে এই অংশটার জন্য 72 পৃষ্ঠায় এই অংশটার উত্তরটা লিখে দেবে, প্রশ্নটা লেখা আছে, উত্তরটা লিখে নিলে। তাহলে এর জন্য আর নতুন করে আমরা এই উত্তরটা লিখিনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।